শুরু করছি এখন প্রকাশ, সঙ্গে আছি আসাদুজ্জামান ইজি। আজকে আমরা আলাপ করতে চাই, আলাপের বিষয় নির্ধারণ করা হয়েছে রায়ের ফল। আর এই প্রসঙ্গে আলাপে আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন এই মুহূর্তে ডক্টর আব্দুল লতিফ মাসুম, রাষ্ট্রবিজ্ঞানী। সেই সঙ্গে রয়েছেন আমাদের মোস্তফা কামাল ভাই, লেখক, সাংবাদিক এবং কলামিস্ট, এবং রয়েছেন মাহমুদ আবদুল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এবং সাবেক সভাপতি বিএফইউজে। তিনজনকেই স্বাগত আমাদের এই আজকের আলাপে এবং আজকের এই আয়োজনে। হাসিনার রায় নিয়ে শুরুতে আলাপ করতে চাই। এই রায়ের পরের ধাপটি আমরা জানি যে রায় কার্যকর করা, তো সেজন্য তো হাসিনাকে ফেরত আনতে হবে। তো আমরা যতটুকু জানলাম যে রায়ের কপি নয়, নোট ভার্বাল দেয়া হবে ভারতকে, সরকারের পক্ষ থেকে এতটুকু আমরা জানতে পেরেছি এখনও পর্যন্ত। এবং সেই সঙ্গে প্রসিকিউটররা বলছেন যে ইন্টারপোলে পরোয়ানা জারির প্রক্রিয়াও শুরু হয়েছে। এখন আমরা এই রায়ের পর আফটার ইফেক্টটা আসলে কি দেখতে পাবো আমাদের দেশের রাজনীতিতে সামনের নির্বাচনে, সেই বিষয় দিয়ে আসলে আলাপটা শুরু করতে চাই। মোস্তফা কামাল ভাই, আপনাকে দিয়ে। জি, ধন্যবাদ আপনাকে। প্রথমত এই রায়ের কথা একটু উল্লেখ করতে গেলে ট্রাইব্যুনালের কথাও আসে। বিচার কার্যক্রম প্রশ্নে এটা দ্বিতীয় ট্রাইব্যুনাল। এর আগে এক পর্যায়ে হয়েছে, অর্থাৎ ওখানে কয়েকজনের ফাঁসি হয়েছে। দ্বিতীয় দফায় আমরা আছি। তো এখানে যেহেতু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয় প্রাসঙ্গিক ছিল এখন, যে ওনাকে কীভাবে আনা হবে অথবা উনি কিভাবে আসবেন। তো এখানে খুব উল্লেখ করবার মতো বিষয়, আমরা জাতীয় ঐকমত্য বলতে মুখে ফেনা তুলে ফেলছি। বাংলাদেশে এই মুহূর্তে একটা বিষয়ে কিন্তু জাতীয় ঐকমত্য আছে, সেটা হচ্ছে শেখ হাসিনার দেশে ফেরত আনার প্রশ্নে। দেশের সকল মানুষে বলা চলে যে ওনাকে দেশে দেখতে চান, আবার তিনি নিজেও দেশে আসতে চান, যেটা তিনি নিজেই বলেছেন যে বাড়ির কাছে আছি, চট করে যে কোনো এক সময় চলে আসব। কিন্তু বাস্তবে কি আসলে এই জাতীয় ঐকমত্য বাস্তবায়ন হচ্ছে না। এই পর্যন্ত তিনি দুই দফায় কিন্তু বলেছিলেন যে চট করে একবার, হুট করে একবার চলে আসবেন। যখনই তিনি এই কথা বলেছেন, একবার সন্দেহ করা হয়েছিল বা প্রকাশ হয়েছিল যেটা, বা প্রচার হয়েছিল যে কুমিল্লার আশপাশ দিয়ে কোথাও দিয়ে আসবেন। সবাই দেখা গেল ওখানে ঢাকা থেকে অনেকে চলে গেছে ওনাকে ঠেকানোর জন্য। তো যেখানে উনিও আসতে চান, আবার আমরাও ওনাকে চাই, অর্থাৎ প্রথমত চাই, দ্বিতীয়ত চাই, কিন্তু তৃতীয়ত দেখা গেল ওনাকে আবার ঠেকানোর জন্য ওখানে চলে গেলাম। অর্থাৎ এক ধরনের একটা সাংঘর্ষিক, কিন্তু কথাবার্তাও সাংঘর্ষিক, কাজকর্ম সাংঘর্ষিক। তো এখানে স্মরণ করতে হয়, যেটা ইতিহাসের অংশ হয়ে থাকবে, আগের যে দফাটা হয়েছে ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম আর এবারের দফার মধ্যে বিস্তর ফারাক আছে। আগেরটা ছিল অন্তত 43-44 বছর আগের ঘটনাকে তাজা করতে হয়েছে। ওই তাজা করতে গিয়ে সাক্ষী জোগাড় করতে হয়েছে, সাক্ষীকে নানান কথাবার্তা শেখানো হয়েছে, ওই সাক্ষীকে আবার সেফ হোমে রাখা হয়েছে, আবার ওই সাক্ষীকে যেটা শিখিয়ে দেওয়া হয়েছে সে দেখা গেছে কোর্টে এসে আরেকটা বলে ফেলছে। এক ধরনের একটা হাস্যকর বিষয় ছিল। আবার যেটা দুঃখজনক ছিল, এবারের সাথে একটু তফাৎ আছে। ওই ট্রাইব্যুনালে দেলোচোরা বা কসাই কাদের এ ধরনের শব্দ কিন্তু অহরহ ব্যবহার হতো। তো এবারও তো আসামি ছিলেন, তাদেরও কিন্তু এই ধরনের কিছু কল সাইন আছে, নামের আগে পরে ব্যবহার করার মতো। শেখ হাসিনা থেকে শুরু করে আসাদুজ্জামান কামাল থেকে শুরু করে হাসানুল হক ইনু, আরও যারা যারা আছেন, আমরা খেয়াল করেছি কারো নাম বিকৃত করা হয়নি, প্রত্যেককে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে, তাদের আইনজীবীও ছিল। তো কেউ কেউ বলতে চাচ্ছেন যে রায়টা একটু কি দ্রুত হয়ে গেল কিনা, কিন্তু এটার সমান্তরালে কথা আছে যে না, বরং একটু দেরি হয়েছে, কারণ প্রমাণগুলো ছিল একদম তরতাজা, কোনো সাক্ষী জোগাড় করতে হয়নি, কাউকে কোনো কথা শেখাতে হয়নি। এখন মোস্তফা কামাল ভাই, মানে আফটার ইফেক্টটা কি দেখেন এটা রাজনীতি? আফটার ইফেক্টটা যেহেতু সামনে নির্বাচনের দিকে আলোচনাটা বেশি হওয়ার কথা, কিন্তু এর মাঝ বরাবর যেটা বিচারের প্রাসঙ্গিকতা বেশি থাকার কথা, শাস্তি কার্যকরের কথা বেশি আলোচনা হওয়ার কথা, কিন্তু আমরা খেয়াল করলাম রাজনৈতিক অঙ্গনে হুট করে যেটা শুরু হয়ে গেল যে ক্ষমার প্রশ্ন, আগ বাড়িয়ে কথা বলা। এক পর্যায়ে আমরা জামাত ইসলাম থেকে দেখলাম যে তারা কুল্লে খালাস করে দিলেন, বললেন যে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে যাদেরকে ক্ষমা করে দিলেন বা দিতে চাচ্ছেন, তারা কি ক্ষমা চেয়েছে? তারা চাওয়ার আগে ক্ষমা করে দিচ্ছেন। তো এই ক্ষমা করে দেওয়ার আবার একটা প্রতিযোগিতা দেখলাম, বিএনপির পক্ষ থেকেও একটু ক্ষমা টমা বা কাছাকাছি শব্দ এসেছে। সেটার কারণটা কি? কারণ আছে, কারণ হলো সামনে নির্বাচন।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু আওয়ামী লীগের ভোট ভোটার নিষিদ্ধ নয়। অর্থাৎ ওই ভোটগুলো হাসিল করার একটা সমীকরণ আছে, সেটা সব দলের মধ্যে রয়েছে। আমি আসবো আপনার কাছে। সেই কারণে হয়তোবা বিচার আর ক্ষমা এই দুইটাকে একাকার করে ফেলা হচ্ছে, কিন্তু দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন জিনিস। জি, এম আব্দুল, আপনার কাছে আসতে চাই। আমরা জানি যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আমাদের খলিলুর রহমান, তিনি ভারত সফরে গিয়েছেন, একদিন আগে গিয়েছেন, একদিন পরে যাওয়ার কথা ছিল, একদিন আগেই তিনি গেলেন, দিল্লিতে গিয়েছেন। এখন যেটি আসলে এখন জনমনে কৌতূহল, যে যেহেতু রায়টা হলো, এখন আমরা তো নোট ভার্বাল দিচ্ছি, এর বাইরেও আসলে আলোচনার সুযোগ কি রয়েছে কিনা, কি বলবেন এই বিষয় নিয়ে? ধন্যবাদ। দেখেন কিনা আসলে আলোচনার সুযোগ তো রয়েছেই। একদিন আগে যাওয়াটা সিগনিফিক্যান্ট, এটা নিয়ে আলোচনা হচ্ছে, পত্রিকা অনলাইন মিডিয়াতে এটা শিরোনাম হচ্ছে একদিন আগে যাওয়াটা। ডক্টর খলিলুর রহমান অত্যন্ত কূটনীতিতে অত্যন্ত দক্ষ হিসেবে তাকে বিবেচনা করা হয়, এবং তার যে ক্যারিয়ার আছে তাতে তার এসব কানেকশনগুলো খুবই ভালো বলে সবার কাছে ধারণা। তো সুতরাং তিনি একদিন আগে দিল্লিতে যাওয়া এবং সেটার সাথে আমাদের বর্তমান যে সম্পর্কের যে টানাপোড়েনের জায়গাটা নতুন পর্যায়ে গিয়েছে, সেই জায়গাটাতে নিশ্চয়ই এটা আনুষ্ঠানিক কিছু না হলেও অনানুষ্ঠানিকভাবে তার জায়গা থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার জন্য নিশ্চয়ই হয়তো আলাপ হবে। এটা নিশ্চিত করে বলা মুশকিল, কিন্তু হতে পারে অনানুষ্ঠানিকভাবে বোঝাপড়ার জায়গাটা আসতে পারে। কিন্তু মূল কথাটা হচ্ছে ভারত কেন দিবে শেখ হাসিনাকে? এই শেখ হাসিনাই তো বলেছেন, আমি ভারতকে যা দিয়েছি তারা কোনোদিন ভুলতে পারবে না। তো এত তাড়াতাড়ি ভুলবে এটা আমরা আশা করছি কেন? এই জায়গাটাতেই আমার মনে হয় একটা গলদ। আমার ধারণা যে কখনোই শেখ হাসিনাকে ভারত দেবে না, মানে ফেরত দেবে না, এবং তার সেখানে যাবতীয় সুযোগ সুবিধা নিশ্চিত করেই তাকে যতদিন, যদি আরও শেখ হাসিনা যদি আরও 100 বছর বাঁচেন এবং তাকে যদি একেবারে রাষ্ট্রপ্রধানের সুযোগ সুবিধা দিয়েও সেখানে রাখা হয়, তাও ভারতকে যে পরিমাণ সুযোগ সুবিধা দেওয়া হয়েছে সেটার জন্য আরও 500 বছর লাগবে সেটা পুষিয়ে নিতে। তো সুতরাং এ নিয়ে ভারতের কাছে আমরা যেটা প্রত্যাশা করছি, প্রত্যাশার জায়গাটা আমার মনে হয় আমরা একটু বেশি করছি, যে ভারত তাকে আমাদের হাতে তুলে দিবে, তাকে রশিতে ঝুলানোর জন্য। এটা ঠিক না আর কি আমার দৃষ্টিতে। কিন্তু এটাও ঠিক যে ভারত নতুন করে মনস্তাত্ত্বিক চাপে পড়েছে, এই রায়ের পরে মনস্তাত্ত্বিক চাপে পড়েছে। এখন এতদিন যাবৎ ভারত হয়তো ভাবছিল যে কোনো এক সময়, যদিও আশ্রয় দেওয়া হয়েছে, কোনো এক সময় শেখ হাসিনা পশ্চিমা দেশে বা আফ্রিকার বিভিন্ন দেশে তার যে জায়গায় তার সম্পদ আছে পাচার করা, সেখানে হয়তো কোনো এক সময় যাওয়ার ব্যাপারে উদ্যোগী হবেন। মানে এই বিষয় নিয়ে আপনার কাছে আসবো, তার আগে একটু যেতে চাই সেই জায়গাটাতে আমি শেষ করছি, এখানে শেষ করছি যে এই জায়গাটাতে রায়ের পরে ভারত সেই জায়গা থেকেও আমার মনে হয়, কারণ পৃথিবীর কোথাও আর এখন এই কনভিক্টেড শেখ হাসিনাকে কিন্তু গ্রহণ করার জায়গা আগেও ছিল না, কিন্তু এখন শেষ সম্ভাবনাটুকু আমার মনে হয় এটা তিরোহিত হয়ে গেছে। ভারতের প্রতি আনুগত্য বজায় রাখলে তার বেনিফিট কি পাওয়া যায়, সেটি তো ভারতের যারা মিত্র তাদের প্রতি তো শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে এক ধরনের বার্তাও বলে মনে হয় কিনা, এই বিষয় নিয়ে একটু জানতে চাই ডক্টর আব্দুল লতিফ বাসুবা আপনার কাছে। মানে ভারত কি এটি দিয়ে অন্যদের, অন্য যারা মিত্র রয়েছে তাকে বার্তা দিচ্ছে যে আমার প্রতি আনুগত্য যদি রাখো তাহলে বিপদে পড়লে দেখো কিভাবে আমি তোমাকে রক্ষা করব? এ বিষয়ে কথা বলতে গেলে প্রথমেই বলে নিতে হবে যে সমসাময়িক পৃথিবীর ইতিহাসে একজন সাবেক প্রধানমন্ত্রী তার নিজের দেশে সর্বোচ্চ আদালত না হলেও এই ট্রাইব্যুনালে মানবতার বিরুদ্ধে অপরাধের যে শাস্তি বা প্রাণদণ্ড পেয়েছেন, এটা একটি বিরল ঘটনা, একটি ঐতিহাসিক ঘটনা। পৃথিবীকে মানে এটা আলোড়িত করেছে যে একটা অত্যাচারী শাসক নিপীড়ন নির্যাতন শেষে তার গণ অভ্যুত্থানের ফলে গণমানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী কিভাবে তার বিচার হয় বা তিনি কিভাবে বিচারের সম্মুখীন হন। এই বাংলাদেশের এই শেখ হাসিনার রায়টি অভ্যন্তরীণভাবে এবং বহিস্থভাবে, অর্থাৎ ইন্টারনাল ডায়নামিক্স এবং এক্সটার্নাল থ্রেটসের ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ। যে কথাটি আপনারা একটু আগে আলাপ করছিলেন যে ভারত তাকে ফেরত দেওয়ার প্রশ্নটি, ভারত তাকে প্রশ্ন হলো এই যে ভারত কি করে তাকে ফেরত দেবে।
এমনি তো প্রথম কথাটি হলো তাদের মোস্ট ট্রাস্টেড এলি বা বিশ্বস্ত বন্ধু তিনি, এই জন্য ফেরত দেওয়া যাবে না। আর যেহেতু একেবারেই এখন একটি মৃত্যুদণ্ড তার সামনে দেওয়া হয়েছে, মানবিক কারণেও ভারত দিতে পারবে না বা দেওয়া উচিত নয়। মার্কিন যুক্তরাষ্ট্র বা উন্নত রাষ্ট্রে এই সব নীতি মানে অবলম্বন করা হয়, এটা একটা আমাদের নজরে আসতে হবে। আর অভ্যন্তরীণভাবে মানে যে সমস্ত আলোচনা এই 2-1 দিনে মানে আলোচনা সমালোচনা পত্রপত্রিকায় বা এই ধরনের এই স্টক শো বা অন্যত্র যে আলোচনা হয়েছে, তাতে আমার মনে হয়েছে যে এটি আওয়ামী লীগের জন্য, অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রে আওয়ামী লীগের জন্য অসম্ভব ধরনের একটি 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 মাইল ফলক বা এটা একটা নেগেটিভ ব্যারিয়ার তাদের জন্য সৃষ্টি হলো। যে তাদের মধ্যে যে চাঞ্চল্য ছিল, তাদের কিছু লোক যেভাবে কিছু ঘোরপাতি ছিল যে সত্যি সত্যি যদি ভারত যখন এভাবে সুরক্ষা বল হিসেবে কাজ করছে শীর্ষ নেতৃত্বের জন্য, যারা ওখানে পলাতক অবস্থায় রয়েছেন, তাহলে তো যে আন্ডারগ্রাউন্ড পলিটিক্স তারা শুরু করেছে, সেটা তো আসলে সামনের দিনগুলো তো একই স্রোত হয়তো আমরা লক্ষ্য করব না। আমরা এর সামনের দিনগুলোতে এই একই স্রোত লক্ষ্য করব না। কারণ হলো যে বাংলাদেশের মানুষ তো সুবিধার দিকে আছে, অসুবিধার দিকে নাই। তো যখন এই 1 বছর আগে আওয়ামী লীগের মানে পরবর্তী মানে পরাজয়ের বা তাদের পলায়নের পরপর যে উত্তেজনা বা যে অবস্থা আপনি দেখেছেন, তার চেয়ে 1 বছর পরে কিন্তু অনেকটা স্থিমিত হয়েছে। এবং আমি মনে করি রাজনৈতিকভাবে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে 36শে জুলাই, যেটাকে আমরা বলি গণবিপ্লব। এই গণবিপ্লবের মধ্যে আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে, রাজনৈতিক মৃত্যু হয়েছে। এবং এখন অন্তর্বর্তী সরকার থাকা অবস্থায় যে পরিমাণ চাপ আমরা ভারতের উপর রাখতে পারছি, মানে নতুন সরকার আসার পরে সেই চাপ থাকবে কিনা সেটা নিয়ে শুনবো। একটা বিরতি নিতে হচ্ছে, যে একটু বিরতি নিয়ে ফিরে আওয়ামী লীগের এই অবস্থাটি থাকবে না। একটা বিরতির পর শুনবো বাকিটা। দর্শক, বিরতির পর আবারও ফিরছি এখন প্রকাশ। বিরতির পর আবারও ফিরে এলাম। এখন প্রকাশ্যে আলাপ করছি রায়ের ফল প্রসঙ্গে। মোস্তফা কামাল ভাই, আপনার কাছে আসতে চাই। যে প্রশ্ন রেখে গিয়েছিলাম যে অন্তর্বর্তী সরকারের সময় আমরা হাসিনাকে ফেরত আনার ব্যাপারে যে ধরনের চাপ আমরা লক্ষ্য করছি, যে ভারতকে এক ধরনের চাপে রাখা বা বার্তা দেয়া বারবার, নতুন নির্বাচিত সরকার যখন আসবে তাদের অবস্থানটা কেমন হবে? আরো জোরদার হবে বলে মনে হয়, নাকি তখন আবার গণতান্ত্রিক সরকারের সাথে ভারত কি কাজ করতে সম্পর্ক নীতি বদল করবে? ধন্যবাদ আপনাকে, খুব যৌক্তিক প্রশ্ন করেছেন আপনি। সময় তো খুব বেশি নেই সরকারের হাতে। এই সরকারের পক্ষে যেভাবে এ ধরনের বিষয়ে স্পষ্ট ভূমিকা নেওয়া সম্ভব, প্রকাশ্যে ভূমিকা নেওয়া সম্ভব, পদক্ষেপ নেওয়া সম্ভব, কতটুকু কার্যকর হবে সেটা আরেকটা চ্যাপ্টার। রাজনৈতিক সরকারগুলো যখন নিজেদের লাভ লোকসান মিলাবে, হিসাবের খাতা খুলবে, তখন এই গতিময়তা থাকবে কিনা এটা সন্দেহ কিন্তু এরই মধ্যে দেখা দিয়েছে। যেহেতু ক্ষমারও প্রশ্ন একটা সামনে চলে এসেছে, আওয়ামী লীগের ভোট শিকারের একটা প্রশ্ন এসেছে, কিন্তু যেহেতু এই ধরনের বিষয় বাংলাদেশে কিন্তু একেবারেই প্রথম। একদিকে হচ্ছে শেখ হাসিনার পরাজয় বা শেখ হাসিনার পালিয়ে যাওয়া, অথবা আওয়ামী লীগের এভাবে একত্রে সবার নানান দিকে পালিয়ে যাওয়া, বিশেষত ভারতে পালিয়ে যাওয়া, এটা প্রকারান্তরে ভারতের পালিয়ে যাওয়া, ভারতের এক ধরনের পরাজয়। তো এত বড় দেশটি এই কষ্ট, এই বেদনা কিভাবে সইবে অথবা কিভাবে প্রতিশোধ নেবে, সেটা কিন্তু একটা উদ্বেগের কারণ হয়ে থাকছে। সমান্তরালে আবার গতকালও ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে যে বিবৃতি আমরা খেয়াল করেছি, খুব গোনা গোনা শব্দ, ছোট্ট ছোট্ট শব্দ, বিষয়টা তারা জেনেছেন, এরকম একটা বক্তব্য আছে যে বিষয়টা তারা জেনেছেন অথবা অবহিত হয়েছেন। বিবৃতির পরের অংশে শেখ হাসিনার নাম কিন্তু একবারও লেখা নেই। অর্থাৎ ভারত তার রাজনীতি বলেন, অতি রাজনীতি বলেন আর কূটনীতি বলেন, সেটা অবশ্যই চালিয়ে যাবে, যেরকম সে তার প্রতিবেশীদের সাথে নিয়মিতই করছে, প্রায় প্রত্যেকটা প্রতিবেশীর সাথেই করছে। তো কোনো প্রতিবেশীর দিক থেকেই সে কিন্তু ভালো ফলাফল পায়নি, বরং অপমানিত হয়েছে, ক্রমশ অপমানিত হয়েছে। নেপাল বলেন আর শ্রীলঙ্কা বলেন, তো সেটা যদি ভারত তার বিবেচনায় নেয়, অবশ্যই তার মতিগতি পাল্টাতেও পারে। শেষাংশে এক জায়গায় বলা হয়েছে প্রতিবেশীদের সাথে বাংলাদেশ প্রশ্নে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে চায়, সেটা কূটনৈতিক ভাষা, অর্থাৎ তারা আছে, আমাদের সাথে নাই হয়ে যাচ্ছে না।
কিন্তু নির্বাচনের পরবর্তীতে অর্থাৎ যারা সরকারে আসবে তাদের ভূমিকাটা কি হবে? কারণ কোনো প্রতিবেশীকেই অস্বীকার করা যায় না। পৃথিবীতে অনেক কিছু অস্বীকার করা যায়, প্রতিবেশী অস্বীকার করা যায় না, আবার প্রতিবেশী বদলানোও যায় না। যে ভারত বাদ দিয়ে আমরা ভুটানকে ওই জায়গাটায় নিয়ে আসব, অথবা ভারত চাইলো যে বাংলাদেশ ডিস্টার্ব বেশি করে আমরা শ্রীলঙ্কাকে ওখানে নিয়ে আসি, এটা সম্ভব না। তো এরকম একটা অবস্থায় যখন আমাদের রাজনৈতিক দলগুলো ভোটের অঙ্কটা এত বেশি করছে, সেটাতে একটা উদ্বেগ যাচ্ছে। সে অঙ্ক নিয়ে শুনবো আমরা একটু। এম আব্দুল্লাহ, আপনার কাছে আসতে চাই। আপনি আপনার বিশ্লেষণ কি বলে যে নির্বাচিত সরকার আসার পরে ভারতের যে চাপ অব্যাহত আছে এখন, সেই ধরনের চাপ থাকবে কিনা? আর হাসিনা ইস্যুটা এড়িয়ে নতুন গণতান্ত্রিক সরকার চাইলেও কি আসলে ভারতের সাথে সম্পর্ক রক্ষা করতে পারবে কিনা? অভ্যন্তরীণ চাপ তো থাকবে রাজনীতি। নতুন রাজনৈতিক সরকার, যেটা মোস্তফা কামাল ভাই বললেন, কিছুটা তো রাজনৈতিক সরকার অনেকটা আপোষের জায়গাটা বিবেচনা করার একটা সম্ভাবনা বলি বা একটা আশঙ্কার জায়গা বলি, দুইভাবেই বলা যায়। কিন্তু এবারের প্রেক্ষাপটটা কিন্তু ভিন্ন একটু। বাংলাদেশের এই জুলাই বিপ্লবের পরে 36 জুলাইয়ের পরে বাংলাদেশে ভারতের বিরুদ্ধে যে বিশেষ করে নতুন প্রজন্মের যে মনোভাবের জায়গা, আপনি দেখেন, যদি আপনি লক্ষ্য সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন এবং বাকি সর্বত্র নতুন প্রজন্মের ভারতের ব্যাপারে তাদের যেই পরিমাণ রিজার্ভেশন, এইটাকে কেউ ইগনোর করে কোনো রাজনৈতিক সরকার ভারতের প্রেমে যদি মজে, তাহলে তাদেরকে মূল্য কিন্তু কঠিন মূল্য দিতে হবে, মূল্য চুকাইতে হবে। সেই কারণে আমি মনে করি না যে এ ধরনের ঝুঁকি কেউ নেবে, কিন্তু যদি নেয় সেটা তারা নির্বোধের মতো কাজ করবে। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের এখন এই মুহূর্তে সবচেয়ে খারাপ জায়গাটি হচ্ছে ভারতীয় গণমাধ্যম। আপনি দেখেন, আজকেও আমি এই যে সেই সন্ধ্যাবেলায় দেখছি ভারতের গণমাধ্যমে বলছে যে বাংলাদেশে আজকে একেবারে আওয়ামী লীগের ডাকে ব্যাপকভাবে সেখানে লকডাউন বা কি যেন আজকে শাটডাউন, ব্যাপক সারা দেশে শাটডাউন ডাক দিয়েছে এবং এটা ব্যাপকভাবে পালিত হচ্ছে। এবং সেখানে দেখাচ্ছে বিএনপির একটি মশাল মিছিলের ফুটেজ দেখিয়ে বলছে যে এই যে সেখানে পুরো আওয়ামী লীগ এখন মাঠে আছে, শেখ হাসিনার ডাকে পুরো বাংলাদেশ এখন অচল, কোনো কিছু বাংলাদেশে চলছে না। এই যে ভারতীয় মিডিয়ার যে দুর্বৃত্তপনা এবং ভারতীয় মিডিয়া, গদি মিডিয়া আমরা একসময় বলতাম, এখন সেই মিডিয়া এখন বাংলাদেশের ইস্যুতে বিশেষ করে অপসাংবাদিকতার একদম চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। আপনি সম্পূর্ণ ভুয়া বিভিন্ন ধরনের ভিডিও, অডিও এগুলো দিয়ে তারা এইসব কাজ করছে, যে কারণে ভারতের সাথে যদি কখনো কূটনৈতিক সম্পর্কটা একটা উন্নতির দিকে যাওয়ার মতো তেমন কোনো প্রেক্ষাপটও তৈরি হয়, এই মিডিয়ার, ভারতীয় মিডিয়ার যে বিদ্বেষমূলক যে চরিত্র, এটার পরিবর্তন না করলে খুবই কঠিন হয়ে যাবে, খুবই কঠিন হয়ে যাবে আমার মনে হয়। আর বিশেষত আগামী সরকার, আমি মনে করি যে এখনো পর্যন্ত সর্বশেষ যদি মির্জা ফখরুলের বক্তব্য যদি আমরা শুনি, তিনি কিন্তু স্পষ্ট করে বলেছেন যে ভারতের সাথে আর কোনো সেভাবে সম্পর্কের জায়গাটাতে খুব বেশি আপোষ করার কোনো জায়গা নাই। এ ধরনের একটি বক্তব্য এই মাত্র দুদিন আগেই মির্জা ফখরুল দিয়েছেন। কিন্তু একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু ক্ষেত্রে বিএনপির অনেক নেতার মধ্যে বিভ্রাটের জায়গা আছে, বিভ্রান্তির জায়গা আছে, যেটা বিএনপির জন্য অনেক ক্ষতির কারণও হচ্ছে। বিএনপি, আমরা ধরে নিচ্ছি বিএনপি স্বাভাবিকভাবে নির্বাচন বা বৃহত্তম একটি রাজনৈতিক আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির ক্ষমতায় যাওয়ার সম্ভাবনাই বেশি, কিন্তু তাদের এ ধরনের কোনো এই যে নিজেদের মধ্যকার যে সমন্বয়হীনতা এবং বক্তব্যের ক্ষেত্রে, অবস্থানের ক্ষেত্রে এই বিষয়গুলো যদি সুরাহা না করতে পারে, ক্ষতির কারণ হচ্ছে প্রতিনিয়তই। নতুন গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এসে কি করে এই ইস্যুকে এড়িয়ে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করবে বা রক্ষা করবে, বা নতুন রাজনীতিটা কি হবে তখন? আপনাকে মনে রাখতে হবে যে দুটো ফেস, একটা হলো ডিপ্লোম্যাটিক রিলেশন, স্টেট টু স্টেট রিলেশন, আর একটা পিপল টু পিপল রিলেশন বা পার্টি টু পার্টি রিলেশন। এখন বাংলাদেশের কিন্তু পিপল টু পিপল রিলেশনটা বিটার, যেটা আব্দুল্লাহ ভাই স্পষ্ট করে বললেন যে বাংলাদেশের জনগণ এতটা ভারত বিরোধী হয়ে আছে যে তারা কোনো ক্রমেই কোনোভাবেই ভারতীয় আধিপত্যকে স্বীকার করতে চায় না। আবার ভারতে বিশেষ করে এই 36 জুলাইয়ের বিপ্লবের পর ভারতীয় মিডিয়া, যেটার উদাহরণ মানে আব্দুল্লাহ ভাই দিলেন,
এভাবে ভারতীয় মিডিয়া ভারতীয় জনগণকে বাংলাদেশের বিরুদ্ধে দাঁড় করিয়েছে। সুতরাং একটা পিপল টু পিপল রিলেশনের ক্ষেত্রে একটা বিটারনেস, একটা তিক্ততা, একটা খুব খারাপ অবস্থা যাচ্ছে, এটা একটা দিক। আবার আপনি যদি মানে ফর্মাল রিলেশনের কথা বলেন, অর্থাৎ আমি ডিপ্লোম্যাটিক রিলেশনের কথা বলছি, ডিপ্লোম্যাটিক রিলেশন যতই খারাপ হোক না কেন অবস্থা, তো ডিপ্লোম্যাটিক রিলেশন তো আপনাকে মেনটেন করতেই হবে। ইউ ক্যানট চেঞ্জ ইউর নেইবার, যেটা আব্দুল ভাই বললেন। সুতরাং ওই ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজের আমিও লক্ষ্য করেছি যে একটা নমনীয়, একটা কমনীয় ভাষা আছে, কিন্তু আমরা আপোষ না করে স্বস্তির সম্পর্ক চাই হ্যাঁ, আপোষ না করে, এবং সেটা তো যে সরকারই থাকুক না কেন, বাংলাদেশে যদি জামাত ইসলামীও সরকার প্রতিষ্ঠা করে তাহলে পরে ভারতকে অস্বীকার করতে পারবে না। তবে সেখানে ওই জিয়াউর রহমানের সময় জিয়াউর রহমান যেভাবে মানে নানা ধরনের ডিপ্লোম্যাটিক ওয়ে এবং ডিফেন্সিভ ওয়েতে যেভাবে কূটনৈতিক মাধ্যমে এবং মানে প্রতিরক্ষাকে শক্তিশালী করা বা রাজনৈতিকভাবে মোকাবেলা করার যে বুদ্ধি কৌশল নিয়েছেন, সেটা নিয়ে মোকাবেলা করতে হবে। কিন্তু ইউ ক্যানট ডিনাই, আপনাকে ডিল করতে হবে, আপনাকে ডিল করতেই হবে ভারতের সাথে। সেখানে আমাদের মানে আবার মনে রাখতে হবে, ওই ডিপ্লোম্যাটিক টার্মসে বলা হয় মানে ওই ওপেন ডিপ্লোমেসি মানে সিক্রেট ডিপ্লোমেসি। এখনো পর্যন্ত উপদেষ্টা পর্যায়ে দুজন, দ্বিতীয় ব্যক্তি হিসেবে খলিলুর রহমান মনে ভ্রমণ করলেন। এর আগে বোধহয় গিয়েছিলেন নৌ পরিবহন উপদেষ্টা, তিনি মনে গিয়েছিলেন ভারত সফরে। এই বিষয়টি কিন্তু একটা মিথ কিন্তু ভেঙে গেছে, একটা মিথ বাংলাদেশে 15 মাসে একটা মিথ ভেঙে গেছে যে ভারতীয় পণ্য ছাড়া, নিত্য পণ্য ছাড়া বাংলাদেশ চলবে না, ভারতের সাথে সম্পর্ক ছাড়া বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে। ভারতীয় নেতারা কিন্তু এভাবে কিন্তু বলেছেন, এই ভাষায় বলেছেন না খেয়ে মরবে, সেটা ভেঙে গেছে। সেটা এই মিথটা কিন্তু ভেঙে গেছে। তবে আমরা একটা বিরতি নিয়ে ফিরে আসি, একটা বিরতি নিতেই হচ্ছে। দর্শক, বিরতির পর আবারও ফিরছি এখন প্রকাশে। বিরতির পর আবারও ফিরে এলাম এখন প্রকাশে। মোস্তফা কামাল ভাই, বিরতির আগে যে প্রশ্ন রেখে গিয়েছিলাম আমরা, যে প্রসঙ্গ সেটি হচ্ছে শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে, কিন্তু তা আওয়ামী লীগের ভোট ব্যাংক রয়েছে। সেই ভোট ব্যাংকটাকে টানার জন্য বিএনপির কৌশল আগামী নির্বাচনে মানে কি হতে যাচ্ছে? বিএনপির চ্যালেঞ্জটা কি দেখেন নির্বাচন ঘিরে? জামাত ইসলামী সামনে আরও চ্যালেঞ্জ আছে বিএনপির। নির্বাচন যখন আসে, অর্থাৎ ভোট খোঁজার একটা মৌসুম শুরু হয়, তখন একজন ডাক্তার সাহেবের ভোটের যে দাম, একজন রোগীর ভোটের ওই দাম, অর্থাৎ একজন মসজিদের ইমামের ভোটের যে দাম, একজন মন্দিরের ঠাকুরের ভোটেরও একই দাম, যেহেতু মাথা গোনা হয়, এখানে মগজ গোনার বিষয় নাই। কিন্তু তো যখন এই মাথা খুঁজতে হয়, তখন কোন মাথা আওয়ামী লীগের আর কোনটা জামাতের আর কোনটা বিএনপির, সেটা খুব একটা বাজ বিচার হয় না প্র্যাকটিক্যালি। কোনো বাজে লোকও যদি একজন প্রার্থীকে ভোট দিতে চায়, উনি বলেন না যে বাজে লোকটা যেন আমাকে ভোট না দেয়। তো সেই ক্ষেত্রে শুধু আওয়ামী লীগ কেন, আওয়ামী লীগের আরও যারা শরিক ছিল, 14 দল অথবা জাতীয় পার্টি, সবার ভোটেরই কিন্তু এক একটা দাম আছে। তো নির্বাচনের পুরো ট্রেনটা যখন আরও স্পিডে চলতে থাকবে, কি হতে পারে কিছু নমুনা কিন্তু এরই মধ্যে আমরা দেখছি, বিশেষ করে মফস্বলে। একদিকে হচ্ছে যে আমরা উৎসব মুখর একটা নির্বাচন করব এবার বলা হচ্ছে, কিন্তু এই উৎসবের পথে মাঝে মধ্যে আবার রক্ত ছিটছে, অর্থাৎ রক্ত দিয়ে কিন্তু উৎসব হয় না, অন্য কোনো উৎসব হয়। তারেক রহমানের দেশে না ফেরাটা কি বিএনপিকে চাপের মুখে ফেলছে কিনা? কিছুটা প্রশ্নের মুখে ফেলেছে, যত না চাপের মুখে ফেলেছে তার চেয়ে বেশি প্রশ্নের মুখে। তো ধরে নেওয়া যায় যে তিনি শিগগিরই আসবেন। তো শিগগিরই আসবেন আবার আকস্মিক হঠাৎ বিনা ঘোষণায় যে কোনো একদিন সকালে এসে হাজির হয়ে যাবেন তা নয়, সেটা ঘোষণা দিয়ে আসবেন, একটা প্রক্রিয়া অবশ্যই আছে। তো ওই রকম জায়গায় জামাতে কোথাও কোথাও আওয়ামী লীগের লোকদের সাথে বোঝাপড়ার তথ্য আছে, কোথাও কোথাও বিএনপির সাথে আছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটু নমনীয় কথা বলে তার এলাকায় গিয়ে বলেছেন, সেটাকে কিন্তু জামাতে ইসলামের আমির যেভাবে বলেছিলেন কাছাকাছি নিয়ে আসা হয়েছে ন্যারেটিভ করে কথাটাকে। অর্থাৎ এখানেও দোষারোপের একটা প্রতিযোগিতা আছে, সমান্তরালে ভোট শিকারেরও একটা প্রতিযোগিতা আছে। আমরা একটু শুনি, সময় যেহেতু খুব সীমিত। আব্দুল্লাহ ভাই, আপনার কাছে শুনবো, জামাতের চ্যালেঞ্জটা এই মুহূর্তে কি দেখছেন নির্বাচনে? জামাত কি ক্ষমতার অংশীদার হতে চায় নাকি বিরোধী অবস্থানেই থাকতে চায়? জামাতের চ্যালেঞ্জ তো, জামাত কিন্তু ধরুন আমরা যদি জুলাই অভ্যুত্থানের আগের পরিস্থিতির দিকে তাকাই, তাহলে জামাতের কিন্তু পরিকল্পনা ছিল 30 বছর মেয়াদি, 30 বছর পরে তারা ক্ষমতা যাবে, এরকম একটা
পরিকল্পনা নিয়ে তারা কাজ করছিল। তো সেই জায়গাটাতে তো আকস্মিকভাবেই অনেকটা এই অভ্যুত্থান পরবর্তী সময়ে তারা এটার অ্যাডভান্টেজটা পেয়েছে, যেখানে তৃতীয় দল থেকে এখন তৃতীয় দলের দ্বিতীয় দলে উন্নীত হয়েছে। তো এবং তাদের সম্ভাবনার জায়গাটা যেটা তৈরি করেছে, এটা আমি মনে করি যতটা না তাদের কর্মকাণ্ড, তাদের আদর্শিক জায়গা, তার চাইতে বেশি বিএনপির ভুল ভ্রান্তির কারণে তাদেরকে এগিয়ে দিচ্ছে বিএনপি। এই জায়গাটা কিন্তু, এই ক্রেডিট বিএনপিকে কিন্তু দিতেই হবে। এবং সেই কারণে জামাতের অন্যতম একটা কৌশল হিসেবে অনেকে আলোচনা করেন যে জামাত চায় যে যত বিলম্বে নির্বাচন হবে বিএনপির ভুলভ্রান্তি বেশি হবে, জামাতের প্লাস হবে। এই হচ্ছে জামাতের ভোটের কৌশলের জায়গা। কিন্তু আমরা যদি আওয়ামী লীগের ভোটের কথা বলেন, এটা যদি আওয়ামী লীগ, জামাত বা বিএনপি প্রত্যাশা করে আওয়ামী লীগের ভোট পাবে, এটা আমি মনে হয় একটা মহা ভুলের মধ্যে তারা বাস করবে। এটা কেস টু কেস, ধরেন বিশেষ কোনো এলাকায় আধিপত্যের জায়গা, ওই আওয়ামী লীগের নেতাকর্মীদের বা আওয়ামী লীগের যারা চাঁদাবাজ ছিল তাদের যদি মনে করে যে এই এলাকায় আমি এই প্রার্থীর সাথে থাকলে এই প্রার্থী বিজয়ী হবেন, তার সাথে থাকলে আমার ব্যবসা বাণিজ্য, আমার টেন্ডারবাজি, আমার চাঁদাবাজি এগুলো অক্ষত থাকবে, এই ইকুয়েশন ছাড়া শুধুমাত্র দলীয় আওয়ামী লীগ দলীয় আদর্শ বদল করে শেখ হাসিনার আনুগত্য বাদ দিয়ে শেখ মুজিবের উম্মতের সেই জায়গাটা ছেড়ে এসে এখন নতুন জায়গায় বায়াত করবে, এইটা যদি কেউ ধরে থাকেন তাহলে এটা মহা ভুলের মধ্যে থাকবে নাকি আমার ধারণা। এবং সেই জায়গাটাতে আমি মনে করি আওয়ামী লীগ কি করবে, আওয়ামী লীগের ভোটগুলো কি হবে, এটা বোঝার জন্য আরো অপেক্ষা করতে হবে। শেষ পর্যন্ত শেখ হাসিনা যে নির্দেশনাটা দিবেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা চোখ বন্ধ করে সেটা করবেন। যদি বলে যে তোমরা ভোট থেকে বিরত থাকবা তাহলে সেটা করবে। যদি বলে যে এই ইকুয়েশনে যে জামাতকে ভোট দিলে পরে বিশ্বকে আমরা দেখাইতে পারবো যে ইসলামপন্থীদের উত্থান হচ্ছে আমি না থাকার কারণে, সেইখানে যদি দিলে ভালো হয়, শেখ হাসিনার ইশারা যদি থাকে তাহলে সেখানে দিবেন। আর যদি বলা হয় যে বিএনপি আমাদের প্রতি একটু সফট, আমাদেরকে মাঝে মধ্যে যেভাবে হোক মামলা মোকদ্দমা থেকে রেহাই দেওয়ার নানান আশ্বাস, তো সেখানে বিএনপিকে দিলে ক্ষমতা আসলে ভালো। এটা কিন্তু চূড়ান্তভাবে শেখ হাসিনার নির্দেশনার বাইরে আওয়ামী লীগের নেতাকর্মীরা যাবে না। তবে আমি ধারণা করি যে আলটিমেটলি তারা বামপন্থী যে জোটটির এখন প্রক্রিয়াধীন আছে তাদের ভোটগুলো আওয়ামী লীগের মোটা দাগে আওয়ামী লীগের ভোটগুলো সেখানে দেওয়ার চেষ্টা করবে এবং চেষ্টা থাকবে ওই বামপন্থী ওই মোড়কে, নৌকা না থাকলেও তাদের প্রতীকের মাধ্যমে আওয়ামী লীগের ঘরানার কিছু লোককে অন্তত 40-50 জন 60 জনকে সংসদে নেওয়ার একটা চেষ্টা আওয়ামী লীগের পলিসিতে এটা থাকতে পারে। আর এটা যদি না হয় তাহলে নির্বাচন ভণ্ডুল করার পরিকল্পনা থাকবে, সেটা হবে তাদের চূড়ান্ত মিশন আমি ধারণা করি। এই কয়েকটি বললাম, আমার মনে হয় আওয়ামী লীগের এই কয়েকটার মধ্যে কোনটা বেছে নেবে এটার জন্য অপেক্ষা করতে হবে একদম নির্বাচনের পূর্ব মুহূর্ত পর্যন্ত। ডক্টর আব্দুল লতিফ মাসুম আপনার কাছে আসবে, একটা বিরতি নিয়ে আসতে হচ্ছে সময় স্বল্পতার কারণে। দর্শক বিরতির পর আবার ফিরে আসছি এখন প্রকাশে। বিরতির পর আবার ফিরে এলাম এখন প্রকাশে। ডক্টর আব্দুল লতিফ মাসুম, যে প্রসঙ্গ ধরে কথা বলছিলাম, মানে আওয়ামী ভোটের রাজনীতিটা কি হবে, আমি এই ভোটিং প্যাটার্ন নিয়ে আপনাকে এভাবে বলতে পারি যে আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য ইচ অ্যান্ড এভরি পার্টি দে আর ইগারলি ওয়েটিং অর পারসুইং, এটা একটা প্রতিষ্ঠিত সত্য, তাদের তো ভোট লাগবে। এর মধ্যে আওয়ামী ঘরানাটা 3টি ভাগে বিভক্ত থাকবে বা বিভক্ত হবে। প্রথম অংশ নীরব থাকবে, যারা বুদ্ধিমান বা যারা সাধারণ আওয়ামী লীগের তারা নীরব থাকবে, তারা ভোটে অংশগ্রহণ করবে না। দ্বিতীয় অংশ যারা আব্দুল ভাই যেটা মানে ইঙ্গিত দিলেন যে কিছু লোক কিন্তু বিএনপিতে অলরেডি এখন জয়েন করছে বা চাঁদাবাজিতে অংশগ্রহণ ভবিষ্যৎ আখের গোছানোর জন্য চেষ্টা করছে, এই ধরনের আওয়ামী লীগের একটি অংশ বিএনপিতে জয়েন করবে বা বিএনপিকে সমর্থন দেবে। আর একটি অংশ যারা বুঝে যে বাংলাদেশের শান্তি দরকার, তাদের মানে নিশ্চয়তা দরকার, নিরাপত্তা দরকার, তারা হয়তো জামাতকে সমর্থন করতে পারে। এইভাবে ভোটিং প্যাটার্নটা ওখানে হবে। এবং যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে শক্তিমত্তার মাধ্যমে অথবা মানে গায়ের জোরে এই যে আওয়ামী লীগের রাজনীতিটাকে মোকাবেলা করা যাবে না, সেটা আমাদেরকে বুঝতে হবে। এটা রাজনৈতিক উপায় মোকাবেলা করতে হবে।
রাজনৈতিক উপায় মোকাবেলা করার বুদ্ধি কি? অর্থাৎ আপনি আইনগতভাবে নিষিদ্ধ করতেই পারেন, বা এখন প্রফেসর মোহাম্মদ ইউনুস জোরে সোরেই বলছেন যে তারা রাজনীতি ইলেকশন অংশগ্রহণ করতে পারবে না, কিন্তু আইনগত ভিত্তিটি কিন্তু তৈরি হয়নি। আওয়ামী লীগ নিষিদ্ধ আছে, কার্যক্রম নিষিদ্ধ আছে, কিন্তু আওয়ামী লীগ আছে পার্টি কিন্তু নিষিদ্ধ নেই। তো সেই নিষিদ্ধটা হয়তোবা রাজনৈতিক দল হিসেবে বিচার করা হবে, সেই প্রসঙ্গ মানে বিচার ব্যবস্থার মাধ্যমে অথবা কোনো নির্বাহী আদেশের মাধ্যমে এটা হয় কিনা আমাদের দেখার বিষয় আছে। তবে রাজনীতি দ্বারা রাজনীতির মোকাবেলা করতে হবে, জনগণ দ্বারা এই যে আওয়ামী লীগের যে পার্টিসিপেশন আকাঙ্ক্ষা সেটাকে অবদমন করতে হবে, অথবা জাতীয় পার্টির মতো বি টিম যারা এখনো আওয়ামী লীগের মানে ক্যাপিটাল, আওয়ামী লীগ যে বিশাল অঙ্কের টাকা লুটপাট করেছে না, সেটার ভাগ নেওয়ার জন্য এবং আওয়ামী লীগের যে জন অংশ আছে সেটা দ্বারা চলবার জন্য তারা একটা এই যে কৌশল নিয়েছে, সেটাকেও মোকাবেলা করতে হবে। মোস্তফা কামাল ভাই, আপনার কাছে আসবো। আওয়ামী লীগের ভোট না, শুধু জাপার ভোটও আছে, সেটাও দিতে হবে। সব দলকে সেই ভাগ বাটোয়ারার হিসাব করতে হবে। সরকারের চ্যালেঞ্জটা কি দেখেন? সরকার আজকে দেখলাম যে 40,000 বডি ক্যাম কেনার কথা ছিল পুলিশের জন্য, সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। 17,000 শর্টগান কিনবে আনসারের জন্য। এবং এই ধানমন্ডি 32-এর ঘটনা তো দেখলাম যে একটু শক্ত অবস্থানে সরকার। কি মনে হচ্ছে নির্বাচনের ঘিরে সরকারের চ্যালেঞ্জের জায়গাটা? আইন শৃঙ্খলা চ্যালেঞ্জ অবশ্যই আছে, হ্যাঁ, সেখানে নিয়তের একটা বিষয় আছে, যে নিয়তটা পরিষ্কার কিনা। নির্বাচন কমিশন থেকে প্রধান নির্বাচন কমিশনার গতকালকে বলেছেন যে ওনার নিয়ত অত্যন্ত পরিষ্কার, নাম্বার 1। আবার প্রধান উপদেষ্টা কোনো কারণ ছাড়াই পরপর 2 দিন কিন্তু বলছেন না, যে যেটা আমরা সবাই জানি যে আওয়ামী লীগ অন্তত এবারে নির্বাচনটা করতে পারছে না, এবার অন্তত নৌকা থাকছে না। তারপরেও ওনার পরপর 2 দিন বলার নিশ্চয় একটা শানে নজল আছে। তো এখানে প্রশ্ন রয়ে যায় একটা, যে বিএনপি বা জামাত যেভাবে আওয়ামী লীগের ভোটগুলো নেয়ার জন্য উন্মুখ হয়ে আছে, আওয়ামী লীগ দেওয়ার জন্য উন্মুখ কিনা? আওয়ামী লীগের হাতে অনেকগুলো কৌশল তো এখনও অবশিষ্ট আছে। তারা ভোট কাউকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কিনা, না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কিনা, অথবা ভোটে যেন না হয় ওই রকম কোনো চিন্তাভাবনা তাদের আছে কিনা। সমান্তরালে তাদের যেই গৃহপালিত দল বা বিশ্বস্ত দল আজ্ঞাবহ জাতীয় পার্টি নামে যে দলটি আছে, এই দলটি কিন্তু হাস্যকর নানান ক্ষেত্রে, কিন্তু ভোটের রাজনীতিতে তাদের করণীয় কিছু থাকে, যেটা এরশাদ সাহেবের পতনের পরও কিন্তু প্রত্যেকটা নির্বাচনে দেখা গেছে। তাদেরকে হাসিল করার একটা প্রতিযোগিতাও চলে। বিএনপিও এই প্রতিযোগিতায় শরিক হয়েছে কখনো কখনো, 4 দলীয় জোট কিন্তু তাদেরকে নিয়েই করেছিল। আওয়ামী লীগও আবার মহাজোট তাদেরকে নিয়েই করেছে, তাদেরকে বিরোধী দলও রেখেছে, এরশাদ সাহেবকে কিন্তু মন্ত্রী মর্যাদায় দ্রুত বানিয়েছে। তো সেই ক্ষেত্রে একটু অপেক্ষা বোধহয় করতে হবে যে জাতীয় পার্টির ভূমিকাটা শেষ পর্যন্ত কোন দিকে যায়, অথবা ওরা কীভাবে টিকে থাকে। তারা এই স্টাইলে টিকে থেকেছে, সম্ভবত আগামীতেও কোন স্টাইলে বা কোন ধাঁচে টিকে থাকা যায়, ভোট বেচা কেনার কোনো নতুন কোনো প্রক্রিয়া আছে কিনা, অথবা নিজেদেরকে বিক্রি করে দেয়া যায় কিনা, সেটা তারা হাতছাড়া নিশ্চয়ই করবে। জাপা অপেক্ষায় রয়েছে, তারা সবার সাথে ইলেকশন করতে চায়, কেউ তাদেরকে বললেই তারা তাদের সাথে ইলেকশন করবে, এমন কথা তাদের কাছে না করে না কাউকে। আব্দুল্লাহ, জাতীয় পার্টি তো এখনো আশায় আছে আওয়ামী লীগের ভোট দিয়ে তারা একটা ভালো কিছু করবে, এই প্রচেষ্টা আছে তাদের। কিন্তু আমি যেটা বুঝি, যদি রাজনীতির অঙ্ক সঠিকভাবে বুঝে থাকি, তাহলে আওয়ামী লীগের প্রথম মিশন হবে নির্বাচনটা ভণ্ডুল করা। এটার যদি তাদের সক্ষমতা ইতিমধ্যে প্রশ্নবিদ্ধ হয়েছে। শেখ হাসিনার রায়ের পরে আমরা যেরকম শঙ্কা তৈরি হয়েছিল, দেশব্যাপী উদ্বেগ তৈরি হয়েছিল, কোনো ভালো একটা দৃশ্যমান একটা বড় মিছিলও করতে পারে না। সরকারের সফলতা বলতে পারে না। হ্যাঁ, অবশ্যই সরকারের সফলতা তো অবশ্যই। এটা সরকার সার্থকভাবেই এই পরিস্থিতিটা সামাল দিতে পেরেছে এবং নিয়ন্ত্রণ করতে পেরেছে আইন শৃঙ্খলা। বিশেষ করে আপনি যদি বৃহত্তর ফরিদপুরে ছাড়া, তাও গভীর রাতে 2টা-3টার দিকে 5-6 জন রাস্তায় দাঁড়িয়ে একটা ভিডিও ফুটেজ নেওয়া ছাড়া তেমন কিছুই করতে পারে না। এতে করে যাদের নেত্রীকে ফাঁসির আদেশ দেওয়ার পরে যারা একটা লোক জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয় নাই, সেই দল আগামী নির্বাচনটি ঠেকিয়ে দিবে, আমার কাছে সেটা মনে হচ্ছে না। তাহলে তারা কি করতে পারে? তারা করতে পারে সংসদে তাদের একটা শক্ত অবস্থান পরোক্ষভাবে তৈরি করা। এই পরোক্ষভাবে তৈরি করার জন্য হয় লাঙ্গলকে বেছে নিবে, নাহলে কাছ থেকে বেছে নিতে পারে। সেই জায়গাটাতে তাদের বোঝাপড়া কতটুকু হলো, তাদের সমমনা কিছু লোককে সেখানে যদি
তারা সেট করতে পারে, প্রার্থী সেট করতে পারে, তাহলেই কেবল সেই পথে বাড়াবে। তো শেখ হাসিনা যেভাবে আবল তাবল বকছেন, আজকেও দেখলাম যে একটা ভিডিও সর্বশেষ অডিও শুনলাম, অডিওতে বলছেন যে আমরা তো আমাদের তো দলের কার্যক্রম নিষিদ্ধ, সুতরাং এখন জামাত এবং বিএনপি কর্মীকে নির্দেশ দিচ্ছে, কর্মী বা নেতা লেভেলের, যে জামাত এবং বিএনপিকে যা করার করো, আমরা তো যেহেতু আমাদের কার্যক্রম নিষিদ্ধ, এখন আমরা যা করার করতে পারি, তাদের বিরুদ্ধে জামাত নেতাকর্মী এবং বিএনপি নেতাকর্মীদের যা করার করো। এর অর্থটা বোঝেন, তার মানে হচ্ছে চরিত্রের কোনো ন্যূনতম অনুশোচনা নেই এবং চারিত্রিক কোনো পরিবর্তনেরও লক্ষণ নেই। লক্ষণ হয়নি। এই বিষয়টি নিশ্চয়ই সামনে আরো আলাপ করার সুযোগ হবে। আজকে একবার এই সময় শেষ। তিনজনকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, শেষ করছি এখন প্রকাশ। সঙ্গে থাকার জন্য সবাইকে।